আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম। রাষ্ট্রপতির অধ্যাদেশ হলেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। ক্ষমতায় গেলে হাসিনা সব গুম খুনের বিচারের আশ্বাস তারেক রহমানের। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সিসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানাবে সরকার। প্রধান উপদেষ্টার আসন্ন সফরে হবে সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আগামীতে এর কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ কলেজের ২৮ জন প্রতিনিধি নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন ইউজিসি চেয়ারম্যান এস.এম.এ ফায়েজ। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলার অপেক্ষায় ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। এই উচ্ছ্বাস নিজেদের নতুন পরিচয়ের, যার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বহুবার রাজপথে সরব ছিলেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে যান ৭ কলেজের এক ঝাঁক প্রতিনিধি। দীর্ঘ ৪ ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত আসে তাদের বিদ্যাপীঠের নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বসম্মতভাবে আমরা একটা সমাধানে আসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটি আমরা এখান থেকে প্রস্তাব রাখছি। সরকার এই সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ৭ কলেজের শিক্ষার্থীরা জানান তারা এখন সিন্ডিকেট মুক্ত। দাবি তোলেন সরকারকে বাকি পদক্ষেপ দ্রুত নেয়ার। ৭ কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না, সেই পরিচয় আজকে আমরা ২৪-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো। নাম ঘোষণার মাধ্যমে ৭ কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা সেটি কেটে গেছে। কোন সিন্ডিকেট যদি ৭ কলেজকে দাবায় রাখতে চায় তাহলে ৭ কলেজ ঢাকার ৭টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। ৭টি ক্যাম্পাসের ৭টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগপ্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। এই সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমির কলেজ আদৌ একমত থাকতে পারবে কিনা তা পরিষ্কার করেন এই কলেজের শিক্ষার্থীরা। তিতুমিরের 90% শিক্ষার্থী হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে। ডিউটি কয়েক মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে বা পড়ালেখার মান নিয়ে তাদের হইতেছে ক্ষতিগ্রস্তের মুখে যাচ্ছে। ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই ৭টি ক্যাম্পাসের মধ্যে যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। বিগত সরকারের আমলে ২০১৭ সালে ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সবশেষ এবছরের ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নিজেদের নতুন পরিচয়ে নতুন গতিতে লেখাপড়া করতে চান ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম ও শহীদ পরিবারদের নিয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এদিকে দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনির হোসেন তপুর রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। একই সাথে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই
বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিচার করা সম্ভব বলেও জানান তারেক রহমান। আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসাবস্থা থেকে দেশকে রক্ষায় সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষে শক্তি, সেই শক্তি পয়দা করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ শক্তি আবার মাথা চাল করতে শুরু করবে। বর্তমানে দেশে অস্থিরতা, অসহিঞ্চুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধের রূপ না নেয় সেজন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিহিংসার কবর রচনা করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিহিংসার কবর রচনা করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান আমিরে জামায়াত। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের 72% উন্নয়ন কাজ প্রকৌশলীদের হাত দিয়েই হয়, এজন্য তাদের আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থ সহায়তা সহ সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় ইউএই রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চলতি বছর দ্বিতীয় দফায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। As Bangladesh moves through its political transition, I want to tell you that I have passed 3 key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you. প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছেন কমিশন। ওরা বলতে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কিভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার। সেজন্য চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ নিয়ে সিদ্ধান্ত হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। এ নিয়ে রোববার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যেটা হচ্ছে যে পরে এ বিষয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীন সফরে ডক্টর ইউনূস বোয়াও ফোরামে যোগদান ও পিকিং ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন। এ সময় চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই। এ বিষয়ে সরকারের নানা প্রস্তুতির কথাও জানান তিনি। এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয়, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। এদিকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকের কথাও জানান ডেপুটি প্রেস সচিব। এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, ডিভিশনাল আইজিপি, এই ধরনের ১২৭ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে। আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। ব্রিফিং এ জানানো হয়, সবার আন্তরিক প্রচেষ্টায় এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা সরকারের। ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত সহসাই থামবে না বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে না। সিপিডি কার্যালয়ে 2025 থেকে 2026 অর্থবছরের বাজেট সুপারিশ তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বাজারে। শারফুল আলমের রিপোর্ট। আসছে 2025-26 সালের বাজেট। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়েই বিপাকে আছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রণয়ন করতে হচ্ছে নতুন বাজেট। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবের কারণে সিপিডির আশঙ্কা, সহসায় নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির হার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহের স্থবিরতা, ধীর গতি সম্পন্ন বাজেট বাস্তবায়ন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো অনেক সমস্যাগুলো রয়েছে অর্থনীতির মধ্যে। 2025-26 অর্থ বছরের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা প্রণীত হতে যাচ্ছে। আসছে বাজেটে তাই কম আয়ের মানুষের জন্য করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সাথে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর তাগিদও দেয়া হয়। গবেষকরা জানান, এক অর্থে এবারের বাজেট রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ এনে দিয়েছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ধরনের ট্যারিফ ওয়ার যেটা উনি শুরু করেছেন, তার ফলে একটা বৈশ্বিক এক ধরনের যে প্রবৃদ্ধি, তার উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের মতো দেশগুলো যারা রপ্তানি করছি, সেই রপ্তানির যে চাহিদাটা মার্কিন বাজারে, সেটার উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ট্যারিফ ওয়ার শুরু করেছেন উনি, তার একটা নেতিবাচক প্রভাব বৈশ্বিক প্রবৃদ্ধিতে পড়তে পারে। তাহলে আমাদের রপ্তানির যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু কিছুটা সীমিত এবং স্তিমিতও হয়ে যাবার আশঙ্কা আছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে এ সময় ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা।
বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থাটি। স্বল্পোন্নত দেশ থেকে শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 7 উইকেটে হারালো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপি 4 নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। 10 রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। এরপর অমিয় এবং গালিবের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। দুজনের ব্যাটিংয়ে 260 রান তোলে রূপগঞ্জ। 81 রান করেন অমিত। জবাবে উদ্বোধনী জুটিতে 52 রান যোগ করেন ইমরানুজ্জামান ও সাদমান। 28 রান করে আউট হন ইমরান। তবে এক প্রান্তে আগলে রাখে সেঞ্চুরি তুলে নেন সাদমান। শেষ পর্যন্ত তার 108 বলে 115 রানের অপরাজিত ইনিংসে 31 বল হাতে রেখে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে সোমবার দেশে ফিরবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে হবিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি। তার সঙ্গে স্ত্রী, মা ও 2 ভাইও থাকবেন। পরদিন 18 মার্চ সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দলের সঙ্গে কিংস অ্যারেনায় আনুষ্ঠানিক অনুশীলন ফটোশুটে অংশ নেবেন হামজা চৌধুরী। পরের দিনই ম্যাচ খেলার জন্য ভারত যাবেন তিনি। 25 মার্চ ভারতের মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাব্রেরার দল। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম। রাষ্ট্রপতির অধ্যাদেশ হলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। ক্ষমতায় গেলে হাসিনার সব গুম খুনের বিচারের আশ্বাস তারেক রহমানের। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশের কারখানা স্থাপনের আহ্বান জানাবে সরকার। প্রধান উপদেষ্টার আসন্ন সফরে হবে সিদ্ধান্ত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।